OAL এই প্যাটার্নটা আগে আঁকি। এখানে তো লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একটু এঁকে নিই। XABC লোয়ারমোস্ট এইটা। ওকে, এটা একটা বুলিশ সাইফার প্যাটার্ন। বুলিশ সাইফার প্যাটার্নের একটা রেজিস্ট্যান্স, প্রথম রেজিস্ট্যান্সটা হবে হলো সি থেকে। সি ডিস্টেন্স নিলাম আমি, একেবারে এখানে নিচ্ছি না, একটু পাশে নিচ্ছি দেখার সুবিধার জন্য। আচ্ছা, ফার্স্ট রেজিস্ট্যান্সটা হবে 61.8। ওকে, আর সেকেন্ডটা হবে 127.2। তবে এইখানটা একটু খেয়াল রাখতে হবে, এটা রিভার্সাল। এখন এটা রিভার্সাল হয়েছে, সুতরাং এটা বর্তমান মুভমেন্টটা বুলিশ। এবার নেক্সটটায় আসি, আমান ফিট। আমান ফিড ট্রেন্ড লাইন ব্রেকআউট। সো এটা একটা রিভার্সাল প্যাটার্ন। এখানে বটম লেভেলে আপাতত একটা রিভার্সাল, সেটাও আর একটা রিভার্সাল প্যাটার্ন, কিন্তু এই হলো হেড অ্যান্ড শোল্ডার। ওকে, তো এটা রিভার্সাল প্যাটার্নই। এটা আমরা সাধারণত যে টার্গেট নির্ধারণ করে থাকি, এটা সঠিক না যদিও, মিনিমাম টার্গেট এটা হয় আর কি, সাধারণত যেটা হয় এটা, অর্থাৎ কিনা নেক্সট এতটা আর কি, এই পর্যন্ত। এইটা আমরা আপাতত ধরতে পারি যে তার টার্গেট এতটা, কিন্তু যখন রিভার্সাল হয় তখন তার আর একটা প্যাটার্ন অনুযায়ী সে বহুদূর পর্যন্ত আরও বিভিন্ন প্যাটার্ন বা তার ভিতরের অন্যান্য মোমেন্টামের জন্য সে অনেকটা আরও ভিতরে যেতে পারে। কিন্তু শেয়ারটার এদিকে কোনো ডাটা নেই, আর এটা খুবই একটা হিজিবিজি অবস্থায় থাকাতে এটা নিয়ে সে ধরনের প্যাটার্ন বোঝা খুব মুশকিল। আমি এই জন্যে এর কোনো প্যাটার্নের ভিতরে যাচ্ছি না। আর একটু বাড়ার পরে যখন এই যে ফ্লোর প্রাইসটা যদি কখনো ব্রেক করে, তখন আর একবার এর অ্যানালাইসিস দিব। ইটিএল একটা ব্যাড প্যাটার্ন। এক্স এ বি সি এন্ড ডি, এটা একটা বুলিশ। তাছাড়া এটা এখানে ট্রেন্ড লাইন আঁকলে দেখা যাচ্ছে যে ট্রেন্ড লাইনটা এটা ব্রেক করছে, তিনটা বটমই হাই। আচ্ছা, ব্যাড প্যাটার্নের টার্গেটটা হলো দুইটা টার্গেট, আমি একটাই দেখাই। দুই ধরনের টার্গেট হয়, আমি অতটা ভিতরে না যেয়ে আমি শুধু একটা দেখাই। আরেকটা অবশ্য এক্সের ডিস্টেন্স, এটা আপনারা করে নিন। এক্সের ডিস্টেন্সটা আমি এখানে যোগ করলাম না, আমি শুধু ফাইভতে দেখাচ্ছি। প্রথম এই হলো 127.2%, এটা হলো তার ফাইনাল রেজিস্ট্যান্স। মধ্যবর্তী রেজিস্ট্যান্স হলো 61.8। তারপরেও আরেকটা রেজিস্ট্যান্স থাকতে পারে, যদি 38.2 একটা রেজিস্ট্যান্স। এমন হতে পারে যে 38.2-তে টাচ করে সে আবার পিছনে ফিরতে পারে, তবে সে সম্ভাবনা কম, কারণ তার কনসলিডেশন যা কিছু হবার এখানে হয়ে গেছে, সুতরাং আর কনসলিডেশনের প্রয়োজন পড়বে না। তবুও এখানে একটু সতর্ক থাকতে হবে, কারণ এখানে যে আর একটা ডাবল প্যাটার্ন তৈরি করতে পারে।
ওকে, পিডিএল একটা বাটারফ্লাই প্যাটার্ন। আমি এখানে এটা এঁকে দেখাচ্ছি। ওকে, কোনটা সবচেয়ে নিচে? এইটা সবচেয়ে নিচে। আচ্ছা, বাটারফ্লাই প্যাটার্ন। বাটারফ্লাই প্যাটার্নেরও একটা টার্গেট হলো এক্স এ ডিস্টেন্স। আমি সেটা এক্স এ ডিস্টেন্সটা আমি কখনো দেখাবো না, আপনারা এটা ধরে নিন, সবসময় আপনারা এটা যোগ করে নিন। আমার সঙ্গে যারা সবসময় থাকেন তাদের আর এটা বলারও নাই কিছু, শুধু প্যাটার্নটা আপনারা ধরতে পারেন না অনেকেই, এই জন্য আমি প্যাটার্নটা দেখাই দিই। আচ্ছা, সুতরাং এই হলো, আমি এর লাস্ট রেজিস্ট্যান্স 127.2%, মধ্যবর্তী রেজিস্ট্যান্স হলো 61.8, এইটা। আচ্ছা, পার্সেন্টেজে বলতে গেলে অনেকে হয়তো বুঝতে পারে না, এখানে এই জন্য বলি, এটা হলো 20.20 হলো তার আপার রেজিস্ট্যান্স, মধ্যবর্তী রেজিস্ট্যান্স হলো 14.50। বিডি কম, এটা তার সাপোর্ট। আমি হায়ার টাইম ফ্রেম এটা দেখাই। সরি, উইকলি চার্টে দেখানোই ভালো। এইখানে তার একটা সাপোর্ট, এখানে যে সাপোর্ট আছে সেই সাপোর্টে সে আসতে পারেনি, এই সাপোর্ট থেকে সে ব্যাক করছে। এখন অর্থাৎ কিনা এইটাই তার সাপোর্ট থেকে ব্যাক করছে, রিভার্সাল। কিন্তু এটা কোনো প্যাটার্নের মধ্যে, আমি সুস্পষ্ট কোনো প্যাটার্নের মধ্যে আমি এটাকে ফেলতে পারছি না, যার জন্য আমি এটা অ্যানালাইসিস দিতে পারছি না। শুধু এইটুকুই বলতে পারি যে সে রিভার্স করছে। মিডল্যান্ড ব্যাংকটাকে আমি একটু 2 ডেজ ভিউতে দেখি। 2 ডেজ ভিউতে দেখলে স্পষ্ট হয়, সম্ভবত স্ক্রিনে আসে, রাইট। আচ্ছা, এটা বি পয়েন্টটা একটু সন্দেহজনক, কারণ এক্স এ বি সি। আচ্ছা, আমরা আপাতত ডি পয়েন্টটা এখানে রাখি। আমি এটা কিন্তু সঠিক ডি পয়েন্ট না, আমি আপাতত দেখি বি ইজ ইকুয়াল টু 0.73, 61.8 হলে এটা হতো ক্র্যাব প্যাটার্ন, আর 786 হলে এটা হতো বাটারফ্লাই প্যাটার্ন। সুতরাং দুইটা প্যাটার্নের কোনোটাই উড়াই দেওয়া যায় না, যে কোনোটা অথবা দুইটার মধ্যবর্তী যে কোনো টার্গেটে সে যেতে পারে। কিন্তু এখানে আর একটা ব্যাপার হলো কি, আমি যদি এইটাকে একটা ডবল বটম ধরি, এই যে এইখান থেকে এইটুকু একটা ডবল বটম ধরি, ডবল বটমে বটম 1 বটম 2, এটা হলো এভ অ্যান্ড অ্যাডাম ডবল বটম। সেক্ষেত্রে এর টার্গেট হইতে পারে এই লেন্থ, এখানে যোগ করলে যে লেন্থ হয় সেটা হলো 161.8। তাই আমি মনে করি মোস্ট প্রবাবলি মিডল্যান্ড ব্যাংক 161.8, 5-তেও 161.8% যাওয়ার সম্ভাবনা প্রবল। তা সুতরাং আপনাদের ধরে নিতে হবে দুইটাই, অর্থাৎ সতর্কতার জন্য এটার একটা রেজিস্ট্যান্স 20.50 আর একটা রেজিস্ট্যান্স 22.90, এটা হলো টার্গেট রেজিস্ট্যান্স। আর মধ্যবর্তী রেজিস্ট্যান্স তো সে পার হয়েই গেছে, সুতরাং এইগুলো আর আপাতত আলাপ করি না। নাভানা সিএনজি শেয়ারটা লং টার্ম বেয়ারিশ, প্রতি বছরই এর হাই পরবর্তী বছর তার থেকে ছোট থাকে, প্রতি বছরই হাই তার আগের হাই থেকে ছোট, প্রতি বছরই তার লো আগের লো থেকে ছোট, অর্থাৎ এটা একটা লং টার্ম বেয়ারিশ। এখন এটার কোন অবস্থাতেই এর এমন অ্যানালাইসিস দেওয়া যাবে না যে, বা এটা মনে করা ঠিক হবে না যে সে আগের হাই থেকে উপরে উঠবে। আমাদের সতর্কতার জন্য
আমরা আগের হাইট থেকে নিচে কোনো একটা পয়েন্টকে আমরা এটাকে ধরতে পারি। এখন একটা জিনিস যে বটম লেভেলে এই পর্যন্ত দেখছি সে একটা ডাব্লু বটম এখানে তৈরি করার পরে সে উপরে উঠে, সব জায়গায় এটা হয়, কিন্তু এইখানে কেবল এইটার ট্রেন্ড লাইন ব্রেক করছে। আমি একটু ওয়ান ডে ভিউতে দেখি, ট্রেন্ড লাইন ব্রেক করছে। তা এটা আমি যতদূর বিশ্বাস এটা অবশ্যই একটা ডাব্লু বটম তৈরি করবে, অর্থাৎ কিনা সে এইখানে যে কোনো একটা জায়গা থেকে ডাব্লু বটমে আসবে, তারপরে সে তার টার্গেটে যাবে। এখন আমি এটার যে প্যাটার্ন হলো সেই প্যাটার্নটা একটু আঁকাই। এক্স এ বি সি এই হলো তার ডি। ওকে, এখন এটা প্যাটার্নটা হলো 50%, তো 50%, আর এখানে হলো 113, এটা অল ব্যাড প্যাটার্ন হয়েছে আর কি। সুতরাং এইটারও আমি একটা টার্গেটই দেই, কিন্তু টার্গেট মানে এই না যে সে ডাইরেক্ট যাবে, তার ভিতরে বিভিন্ন রেজিস্ট্যান্সে যেভাবে ফ্ল্যাগ, পেন্যান্ট ইত্যাদি তৈরি করে থাকে এইগুলো সে তৈরি করবে, তারপরে সে যাবে। অর্থাৎ কিনা এখন আসছে 38.2-তে। সুতরাং এইখান থেকে মোস্ট প্রবাবলি একটা এই ডাব্লু বটম তৈরি করার সম্ভাবনা আছে এইখান থেকে, তারপরে আবার এখান থেকে উঠবে। সুতরাং টার্গেট যদি এইখান থেকে এখানে দেওয়া আছে, তার মানে এইখান থেকে লক করে এখানে উঠবে, এই ধরনের কিছু মনে করা ঠিক না। আপনারা যারা এটা দেখতেছেন তারা অবশ্যই এই ধরনের ধারণা পোষণ করবেন না, বরং বাস্তবতা যেটা সেটা হলো একটা শেয়ার কখনই ডাইরেক্ট একদম খাড়া উপরের দিকে ওঠে না, সে বিভিন্ন রেজিস্ট্যান্সে সে কনসলিডেশন হয়, কারেকশন হয়, তারপরে সেখান থেকে সে কনসলিডেশন বা কারেকশন ব্রেকআউট হয়, এবং তারপরে সেখান থেকে সে আবার নেক্সট ডেস্টিনেশনে যায়। তা এখানে 38.2 একটা রেজিস্ট্যান্স, 61.8 একটা রেজিস্ট্যান্স, তারপরে 100% একটা রেজিস্ট্যান্স, এবং ফাইনাল এখানে। তা একটু এর প্রাইসটা বলে দিই, প্রাইসটা এই পাশে রাখলাম। প্রাইসটা হলো যে সমস্ত প্রাইসের রেজিস্ট্যান্স হলো 27 টাকা একটা রেজিস্ট্যান্স, সরি 27 টাকা না, এখানে হলো 28 টাকা 50 পয়সা একটা রেজিস্ট্যান্স, 32 টাকা 90 পয়সা একটা রেজিস্ট্যান্স, এবং 36 টাকা 10 পয়সা একটা রেজিস্ট্যান্স। এসআইসি SICL এর ডেইলি ভিউর এই ডাটাগুলো দেখা যাচ্ছে না, তা আমি এটার জন্য একটু 2 ডেজ ভিউতে দেখি, তাহলে দেখতে পাবো সুন্দরভাবে। এই হলো 2 ডেজ ভিউ। আচ্ছা, এখন একটা জিনিস যে সে তার ট্রেন্ড লাইন ব্রেক করছে। ট্রেন্ড লাইন ব্রেক করলে এটা একটা বুলিশ, অর্থাৎ সে বেয়ারিশ ছিল, হয়ে গেছে বুলিশ। তারপরেও এখনো সম্ভবত রিটেস্ট চলছে, আর এই শেয়ারটার বর্তমান এইখান থেকে কত দূর পর্যন্ত রিট্রেসমেন্ট হয়েছে, ধরে নেই সে 61.8% রিট্রেসমেন্ট হয়েছে, 61.8% রিট্রেসমেন্ট। তাহলে পরে আমরা এর পুল ব্যাকটা হিসাব করে রাখি, কিন্তু পুল ব্যাক সবসময়, আবারও বলছি, ডাইরেক্ট উপরে ওঠার কথা চিন্তা করবেন না। পুল ব্যাক হবে 161.8%, এবং সেইটার জন্য আমি রেজিস্ট্যান্সগুলো দেখাই দিচ্ছি। 161.8%। ওকে, রেজিস্ট্যান্সগুলো হতে পারে, এখানে আছে হলো একটা হলো তার হাই, এই হাই একটা রেজিস্ট্যান্স, এখান থেকে হয়তো আর একটা বটম তৈরি করে আবার সে এই দিকে যেতে পারে 161.2%। ওকে, লাফার্জের এইটা হলো একটা রেজিস্ট্যান্স,
দেখা যাচ্ছে যে সে রেজিস্ট্যান্সটা নিচে আছে যদিও, তবে এই এখন এটাকে ভেঙে ফেলার উপক্রম করছে। এই যে রেজিস্ট্যান্স, এটা ভাঙবে, এখনো পুরো ভাঙতে পারেনি। আর তাছাড়া এটা খুব যে একটা সুন্দর পজিশন, মানে প্যাটার্ন হিসাবে এখনো কিছু বলা যাচ্ছে না এটা কোন প্যাটার্ন। আমিও প্যাটার্নটা এখনো ধরতে পারি নাই যে কোনো প্যাটার্নের মধ্যে পড়ে কিনা। তবে এই রেজিস্ট্যান্সটা ভাঙার জন্য এখনো ভাঙে নাই, যদিও এটা একটা বুলিশ মুভমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু রেজিস্ট্যান্সটা সে ভাঙতে পারেনি। রেজিস্ট্যান্সটা না ভাঙলে এই ব্যাপারে নিশ্চয়তা নাই যে শেয়ারটা এর উপরে যাবে। এখন যদি এটা ভাঙে তখন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাটার্ন হতে পারে। তা আগের থেকে এসব কিছু বলা সম্ভব না, শুধু এইটুকুই বলতে পারি যে সে রিভার্স করছে, আপাতত রিভার্স করছে, যেহেতু ট্রেন্ড লাইন ব্রেকআউট এবং 926 মুভিং এভারেজ ক্রস, সুতরাং এটা রিভার্সালই বলবো। আর রেজিস্ট্যান্স ব্রেকের পরে আবার অ্যানালাইসিস দেওয়া যাবে। সেন্ট্রাল পিএইচএল, সেন্ট্রাল পিএইচএল ট্রেন্ড লাইন ব্রেকআউট, এই যে ট্রেন্ড লাইনটা সে ব্রেক করছে, সুতরাং এটা এখন বুলিশ মুভমেন্টে আছে। কিন্তু এইটার এখনো আমি দেখাই, তার রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারেনি। অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে একটা অ্যানালাইসিস করা যাবে। এখন রেজিস্ট্যান্সের নিচে আছে, রেজিস্ট্যান্সটা ব্রেক করলে কোনো একটা প্যাটার্নের মধ্যে হবে, তখন আমি আপাতত ধরে নিচ্ছি কোনো একটা প্যাটার্ন হবে, যেটা হবে মিনিমাম প্যাটার্নটা একটু ধরি, এক্স এ বি সি ধরে নিলাম এটা ব্রেক করবে। ব্রেক না করলে, ব্রেক করলে এটা হলো 38.2 হয়েছে, তো সুতরাং 886 হলো তার মিনিমাম টার্গেট হতে পারে, 886। হ্যাঁ, আর যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু এই অ্যানালাইসিসটা ইনভ্যালিড বলে প্রতিমন হবে। এখানে ব্রেক করতে হবে, ব্রেক না করলে ধরেন এদিকেও যেতে পারে, নো ম্যাটার। সুতরাং দুইটা অ্যানালাইসিস দিলাম, যেহেতু এটা অবশ্যই এটা বুলিশ, এটা ডাউন নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ট্রেন্ড ব্রেক হয় যথেষ্ট। সান লাইফ ইন্স্যুরেন্স, আমরা এটাকে মান্থলি চার্টে দেখি। মান্থলি চার্টে সুস্পষ্টভাবে একটা কাপ উইথ হ্যান্ডেল, এই কাপ উইথ হ্যান্ডেলের এই হ্যান্ডেলটা ব্রেক করতে যথেষ্ট সময়ের প্রয়োজন, এবং এর এক একটা প্রাইস বার ইজ ইকুয়াল টু 1 মান্থ। সুতরাং এই লাইনটা ব্রেক না করা পর্যন্ত সে এখানে তার টার্গেট অ্যাডভান্স দিয়ে দিছি, তার পরবর্তী ধাপ কোথায় হবে অর্থাৎ কিনা আমি আপাতত এটাকে হিসাব করছি 5-তে হিসাব করে, সম্ভবত এটা 161.8, এটা 61.8, ইয়েস, এটা এখান থেকে এই ডিস্টেন্স রিট্রেসমেন্ট 61.8, সুতরাং টার্গেট 161.8, আমি 5-তে হিসাব করছি। কাপ উইথ হ্যান্ডেলেও আপনারা হিসাব করে নিতে পারেন, অর্থাৎ এই লেন্থটা আপনি এই ব্রেকআউট পয়েন্টে যোগ করে দিতে পারেন। আইটিসি প্যাটার্নটা আগে দেখি, এক্স এ বি সি ডি। আচ্ছা, আইটিসি প্যাটার্নটা হলো 912886 না, 886 থেকেও বেশি, 786, 886। আমরা এটাকে ধরতে পারি ব্যাড প্যাটার্ন, এটা হলো 61.6, 61.2। আচ্ছা, এটা ক্র্যাব প্যাটার্ন হতে পারেনি, যাই হোক ক্র্যাব না হোক, ক্র্যাবের কাছাকাছি আমরা ক্র্যাবই ধরি। আর সেক্ষেত্রে এটা দুটো টার্গেট এখানে দেওয়া আছে, এটা আপনার একটা হলো 1.272 অর্থাৎ 59.10 হলো লাস্ট রেজিস্ট্যান্স, আর মধ্যবর্তী রেজিস্ট্যান্স 61.8, আর দ্বিতীয়ত এখানে আমার আগের থেকে দুটো রেজিস্ট্যান্স টার্গেটে দেওয়া আছে, আর একটা হলো এখান থেকে এই লেন্থ এক্স এর ডিস্টেন্সটা এখানে দেওয়া আছে,
এক্স এর ডিস্টেন্স হিসেবে 63.80। তো অনেকেই বলে থাকেন যে এই রেজিস্ট্যান্সগুলো 5 হতে না দিয়ে সঙ্গে সঙ্গে মুখে মুখে বলবেন। আসলে কি আমরা যারা টেকনিক্যাল অ্যানালিস্ট এই জিনিসটা আমাদের খেয়াল থাকে না। আমরা সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্সগুলা মনে করে রাখি, আমরা প্রাইসটাকে মনে করি না। প্রাইসটা আমাদের কাছে গৌণ, মুখ্য হলো সাপোর্ট রেজিস্ট্যান্স বা 5 লেভেলগুলো। সুতরাং যখন একসঙ্গে অনেকগুলো অ্যানালাইসিস করি তখন হয়তো এই কথাটা মনে পড়ে না, মনে থাকে না। তা আপনারা, আমি জানি যে কথাটা কেন বলেন, কারণ আপনারা দেখেন আপনাদের ছোট মোবাইল ফোনে, মোবাইল ফোন স্ক্রিনে আমি যদি বলি 1.272 তখন এখানে আপনি দেখতে পারেন না যে এটার প্রাইসটা কত, এই জন্যই বলে থাকেন। কিন্তু আমি চেষ্টা করতেছি এটা প্রত্যেকটা অ্যানালাইসিসের সঙ্গে 5 লেভেলের সঙ্গে তার প্রাইস লেভেলটাও বলা। কিন্তু আমার অধিকাংশ শ্রোতারাই এবং যারা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখেন, আমার উদ্দেশ্য এবং লক্ষ্য, আমার যে সমস্ত স্টুডেন্ট আছেন, আমার প্রচুর স্টুডেন্ট আছেন, আমি বেশ গত 3-4 বছর ধরে লক্ষ্য থাকে সাধারণত তাদের সঙ্গে, এবং তারাই কমেন্ট করেন, তারাই আমার ফিডব্যাক দেন। সুতরাং আমার লক্ষ্য অটোমেটিক্যালি ওই দিকে চলে যায়। সুতরাং এর বাইরে যে আমার কোনো দর্শক শ্রোতা থাকতে পারে সেটা আমার আসলে অ্যানালাইসিসের সময় আমার খেয়াল রাখা সম্ভব হয় না। তা দেখবো সামনে থেকে আমি প্রাইস লেভেলগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে যে অ্যানালাইসিসগুলো দেখলেন, এই অ্যানালাইসিসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভবিষ্যতের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।